একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জামাত কর্মী সওদার সুমিকে নিয়ে বিএনপি সরকার যে কাণ্ড ঘটিয়েছে, এটা বিএনপি বিরাট ভুল করলো এবং বিএনপিকে এর ক্ষতিপূরণ দিতে হবে, এর মাসুল বিএনপিকে কড়ায় গণ্ডায় দিতে হবে। সদস্য মিলে এই ঘটনার নেপথ্যে কারা, শুনলে কিছুটা অবাক হবেন। কারণ সবার প্রশ্ন এখন এটাই যে ঊর্ধ্বতনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই ঊর্ধ্বতনটা কারা? আপনারা জানেন যে ভোলায় এক নারী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জামাত কর্মী, তাকে এই সাময়িক ফ্যাসিস্ট তারেক সরকার তাকে গ্রেপ্তার করেছে এবং জঙ্গি স্টাইলে গ্রেপ্তার করেছে, মধ্যযুগীয় বর্বর স্টাইলে গ্রেপ্তার করেছে। কোনো সভ্য রাষ্ট্রে এভাবে গ্রেপ্তার করা হয় না। ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। একটা প্রতিবন্ধী সন্তানের মা, একজনের স্ত্রী, পর্দানশীল নারী, হিজাব পরিহিতা নারী, একজন ফ্রিল্যান্সার, একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, একজন ট্যাক্স পেয়ার, তাকে কি এমন অপরাধ করেছেন যে তাকে রাতের আধারে গ্রেপ্তার করতে হবে? এটা তো সেই হাসিনা স্টাইল, গভীর রাতে বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করে আনা। আমরা যখন বাংলাদেশে আসতাম, সত্যিকার বলি, এটা কখনো বলিনি, ঘুমাতে পারতাম না। বাড়ির আশেপাশে কোনো গাড়ির হর্ন বা শব্দ শুনলেই ঘুম ভেঙে যেত। এই মনে হয় ডিবি এসেছে, এই মনে হয় পুলিশ এসেছে, র্যাব এসেছে, দরজা ভেঙে নিয়ে যাবে। খুব স্ট্রং দরজা ব্যবহার করতাম, যাতে দরজা ভাঙতে যে সময় লাগে, এই সময়টায় যাতে অ্যাটলিস্ট আমরা ফেসবুক লাইভ করে জাতিকে জানাতে পারি। নইলে মুহূর্তের মধ্যে ভেঙে সু করে নিয়ে যাবে, তারা তো স্বীকারও করবে না, গুম করে ফেলবে, আর জাতি জানলে গুম করতে পারবে না। এতটা ভয়াবহ অবস্থা ছিল। প্রত্যেকে যারা অনলাইনে লিখতেন, কথা বলতেন, আওয়ামী লীগ বিরোধী কাজ করতেন, সবার মধ্যে আতঙ্ক ছিল এবং আমাদেরকে পুলিশ ফলো করতেন। এয়ারপোর্টে অনেক সিস্টেমে যাতায়াত করতে হতো। সেটা ছিল দুঃসহ অভিজ্ঞতা। এবং হাসিনা আমলের কিছু পুলিশ যারা ছাত্র জীবনে শিবির করতেন, এদের কারণে অনেকবার বেঁচে গিয়েছে। এরা আগে ইনফরমেশন দেওয়ার কারণে স্থান পরিবর্তন করা বা এদের অনেকের সহায়তায় সহজে বিমানবন্দর ত্যাগ করতে পারা, এগুলো অনেক কিছু সহজ হয়েছে। তো দর্শক, এখন আবার সেই যুগ চলে এসেছে। সেই গভীর রাতে এখন থেকে যারা ফেসবুকে লেখেন, আপনারা যারা প্রতিবাদকারী, তারা ঠিকভাবে রাতে ঘুমাতে পারবেন না। শুধু সওদা সুমি না, এরকম অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলোর প্যাটার্ন কিন্তু এক। অতএব আমরা রহস্য পেয়েছি খুঁজে, যে সওদা সুমিকে কারা উঠিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল। এখন সেই সওদা সুমির বিরুদ্ধে হাস্যকর মামলা হয়েছে, 54 ধারায় মামলা হয়েছে, যেটা এখানে প্রযোজ্যই না। আপনি চিন্তা করেন, মামলার এজাহারে একদম স্পষ্টভাবে লেখা আছে যে এসআই, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যে এসআই, জেলা গোয়েন্দা শাখা ভোলা, যে এসআই এই আবেদন করেছেন, এজাহার দায়ের করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আমাদের কাছে এই কপি আছে, কোর্ট পুলিশের মাধ্যমে। সেখানে স্পষ্টভাবে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা স্পষ্ট করে বলা হয়েছে। যদিও বিএনপির ছাত্রীরা প্রচার করছে যে তিনি নাকি গুজব ছড়াচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে সবচাইতে বড় গুজববাজ হচ্ছে এই তারেক সরকারের মন্ত্রীরা। মন্ত্রী রবিউলের চাইতে বড় গুজব বাজার নাই। জ্বালানি মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রী গুজববাজ। বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট, আর এই গুজববাজ মন্ত্রী বলে যে কোনো সংকট নাই। বাংলাদেশে সড়কে এত প্রাণ হারায়নি নিকট অতীতে, বলে যে কিছুই হয়নি। 150 কোটি টাকার মতো বেশি ভাড়া আদায় করা হয়েছে, বলে যে ভাড়া বেশি নেয়নি, কম নিয়েছে। এর চাইতে বড় গুজববাজ মন্ত্রী আর মন্ত্রী কারা হতে পারে? এই মন্ত্রী পরিষদই তো গুজববাজ। তারা আসছে গুজবের বিচার করতে, আর বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা দেখছি যে না, গুজব প্রচার করা উচিত না। আরে মন্ত্রীরা গুজব প্রচার করে, তোমাদের সাহস থাকলে তার বিরুদ্ধে বলো, আমরা তো বলি। এর বিরুদ্ধে গুজব করলে ব্যক্তি প্রয়োজনে মানহানি মামলা করতে পারে। এইভাবে উঠিয়ে নিতে হবে কেন? ফ্যাসিস্ট স্টাইলে, সন্ত্রাসী স্টাইলে, জঙ্গিবাদী স্টাইলে। জঙ্গিরা যেরকম শো করে ধরে নিয়ে যায়, তালেবানি স্টাইলে। এটা কি?
তো দর্শক, মামলার এজাহারের যে বক্তব্য, হ্যাঁ সওদার সুমি জামিনে মুক্তি পেয়েছেন, এটাই যথেষ্ট না। এখানে জামিনে মুক্তি পেয়েছেন, এখন তো খেলা শুরু জাস্ট। জামিন যেহেতু হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে, এখন খুঁজে বের করতে হবে যে সওদার সুমিকে কেন গ্রেপ্তার করা হয়েছে, নির্দেশদাতা কারা, সেই নির্দেশদাতাদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্দেশদাতা পুলিশ সদস্যদেরকে খুঁজে বের করে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এখানে সমীকরণটা মিলিয়ে দিই। মামলার এজাহারে স্পষ্ট আছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে কথা বলার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এর মানে এই সওদা সুমিকে গ্রেপ্তারের নেপথ্যে আছেন তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সিনেমা দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভদ্র ভাষায়, কিন্তু বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা বলছেন যে এখানে নাকি অরুচিশীল ভাষা প্রয়োগ করেছেন। প্রথমে বলি, দেখেন, গুজব এবং অরুচিশীল ভাষা এর বিরুদ্ধে আমরা অবশ্যই সমালোচনা করব, কঠিন সমালোচনা করব, কিন্তু মিথ্যা দিয়ে নয় এবং অরুচিশীল বা কুরুচিপূর্ণ কোনো গালাগালি দিয়ে নয়। হ্যাঁ, রেটরিক হিসেবে কিছু গালাগালি, কিছু ফানি কথাবার্তা হতে পারে। দর্শক, তাহলে আপনাদের যে মনের মধ্যে প্রশ্ন যে সওদার সুমিকে গ্রেপ্তার করালো কারা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ, কিন্তু পুলিশ কর্মকর্তাদের নির্দেশটা দিয়েছে তো তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ। বুঝেন না? কারণ ওখানে স্পষ্ট লেখা আছে। আর তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করুক যে আমরা জানি না, আমরা নির্দেশ দেইনি। তারা যদি নির্দেশ না দিয়ে থাকেন তাহলে অতি উৎসাহী কোন পুলিশের ঊর্ধ্বতন অফিসার এটা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অবশ্যই শিশির মনিরা যেভাবে খেপেছেন, ব্যবস্থা নিতে হবে। এখানে জামিন কোনো সমাধান নাই, ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা এই অন্যায় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিবাদ জানালে হবে না, এই জন্যই তো কমিশন দরকার ছিল। এই যে গুম অধ্যাদেশ বা এই মানবাধিকার অধ্যাদেশ থাকলে এগুলো নিয়ে এখন তদন্ত হতো যে কোন পুলিশ সদস্য এই ঘটনা ঘটিয়েছে, ওকে জেলে ঢুকাতে হবে, ওকে শিক্ষা দিতে হবে। তবে জনগণ যেভাবে খেপেছে, খবর আছে, একটু ছাড় পাবে না বিএনপি সরকার। সরকারের মন্ত্রীদের টেনে হিস্টে মানুষ ক্ষমতা থেকে নামিয়ে দিবে, আবার গণঅভ্যুত্থান ঘটবে যদি এই ধরনের কাজ বন্ধ না করেন। আর এই ধরনের কাজ বন্ধ করে মানবাধিকার সমুন্নত থেকে দেশ চালালে জনগণ, বিরোধী দল সবাই সরকারকে কোঅপারেট করবে। দেখেন, এখানে ওই সওদা সুমি নারীর একটা ছিল যে একটা পোস্ট ছিল যে আমি ভেবেছিলাম যে একটা ফটোকার্ড শেয়ার করে লিখেছেন যে ভেবেছিলাম যে মেয়ের জামাইকে নিয়ে সিনেমা দেখতে গেছেন। ওটা অনেকেই ওই ফটোকার্ড দেখে ভেবেছিল, আমরাও অনেকে ভেবেছিলাম হয়তো, কারণ ওখানে মেয়ে জাইমা, ওটাকে অনেকে মনে করেছিল মেয়ে জামাই। যেমন ছাত্রদলের সভাপতি দেখে যে কোনো একজন অপরাধী তেল মজুতকারী তার জামাই সহ, মেয়ের জামাই সহ ধরা পড়েছে বা মেয়ের জামাই বাড়িতে তেল মজুত করেছে। ওইটা পত্রিকায় গেছে, ওই যে জামাতা, জামাইকে জামাতা বলে না, জামাইয়ের শুদ্ধ ভাষা জামাতা, ওই জামাতাকে ছাত্রদলের সভাপতি করেছে যে জামাতাকে জামাত বলে রিড করে, এরকম ভুল হয়। যেমন আমরা ইন্টারমিডিয়েট অনেকেই, অধিকাংশ স্টুডেন্ট প্রমথ চৌধুরীকে প্রথম চৌধুরী বলতাম, আমি নিজেও পড়েছি, অথচ পরবর্তীতে আমি প্রমথ চৌধুরী ভক্ত। তো এরকম ঘটনা ঘটে। তো এইটা কোনো অপরাধ, এই জন্য গ্রেপ্তার করা লাগবে? এর কুল কিনারা, এর শেষ জনগণ দেখে ছাড়বে। অবশ্যই এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জিং সময়, কারণ যখন ইরানের সাথে যুদ্ধটা চলছিল, আপনি এই যে তেল, ইরানের এই সংকট বাংলাদেশকে প্রচুর ভোগাবে। দেখেন, এক সপ্তাহ দেখেন, 15 দিন ধরেন যুদ্ধ থেমেই গেল আর কি, তারপরও ভুগবে, মানে যুদ্ধ থেমে গেলেও ভুগবে। কারণ যেসব জায়গাগুলো, তেলের জায়গাগুলো, সোর্সিং গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো তারা আগে ঠিক করবে, মেরামত করবে, তাদের অর্থনীতিকে আগে রিসাবল করবে, তারপর তারা বাইরে দিবে। এই যে একটা খবর বের হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে বা অনুমতি নিয়ে রাশিয়ার কাছে তেল চাইলো, এই জিনিসগুলো তো ভালো বার্তা যাচ্ছে না মানুষের কাছে। আমি বুঝাতে চাচ্ছি এটাই আর কি, যে মানে রাজনীতিটা রাজনীতির মতো হচ্ছে না আর কি। একটা আপনি যেটা বললেন আর কি, যে আমরা কেন জানি সবসময় গোলামে থাকতে চাই। হ্যাঁ, ইরানকে দেখেন, ইরানকে দেখেন, 40 বছর নিষেধাজ্ঞা।
হ্যাঁ, আমরা যে একটা শক্তভাবে দাঁড়াই বলবো যে ঠিক আছে তোমার যা খুশি তা করো। এই যে ইরানের কথা আপনি বারবার বলেন, ইরানের এত নিষেধাজ্ঞার পরেও তাদের দেশপ্রেমটা দেখেন, মহিলারা যুদ্ধ করছেন, তারা তাদের চুড়ি, স্বর্ণ, গোল্ড সব দিয়ে দিচ্ছেন এসে। এটাই তো ভাই দেশাত্মবোধ। আপনি আরেকটা দোষের তেলামতি করবেন, আরেক দোষ থেকে আপনি ডোনেশন আনবেন, সেটা দিয়ে কিছু কাজ করবেন, কিছু ভোগ করবেন, কিছু নেতারা লুট করবে, কিছু বিদেশে পাঠাবেন, এটা দিয়ে তো একটা রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে কমিটমেন্ট দিয়ে। আপনার বোল্ডনেস কতটুকু সেটা দিয়ে। এখন আমাদের যদি বোল্ডনেস না থাকে, এটা চলে, এটা আমাদের চলেছে সেই আমরা জিয়াউর রহমান সাহেবের সাথে দেখেছি, তারপরে আমরা খালেদা জিয়ার সময়কালে দেখেছি, সেখানে ছিল বোল্ড স্পিরিট, ছিল কমিটেড, ছিল রাজনীতি, মানুষও সেখানে কন্ট্রিবিউট করেছে। এই যে ইরানের কথা আপনি বারবার আনেন, ইরানের সাথে আমাদের এই পার্থক্য এটা। আর আমরা সবসময় গোলামে পছন্দ করছে। আপনারা দেখেন এই যে রাজা আসে রাজা যায়, প্রজা প্রজায় থাকি যায়, কিন্তু এটাও আপনার চ্যানেল আমি দেখেছি, আপনি আমার এই কথাটাকে ইয়ে করছেন, কিন্তু প্রজার প্রশ্ন যে আমার সোনার হরিণটা কত দূর। রাজা তো রাজার কথাই বলে, রাজা বলে যে কি ওই একই কথা, রাজার মুখে একই সুর, ও মুখে শেষ করে গেছে, আমি কি করব, আমাকে সময় দেন। এখন ইউনূস সাহেব আসি, হাসিনা খেয়ে গেল 15 বছর, ইউনূস সাহেব নিয়ে গেল 1.5 বছর, এখন ওনারা বলবে যে কি আমরা তো মাত্র আসছি, আমরা কি করব। কিন্তু জনগণের কি পেট কি সেটা সইবে? আপনি আমাকে বলেন। আপনি তো এসির ভিতরে থাকবেন, যেদিন আপনি ক্ষমতা গ্রহণ করেছেন সেদিনই তো আপনাদের চেহারার চাকচিক্য চলে এসেছে। তাহলে আপনি যদি আরো 1 বছর থাকে, 2 বছর অপেক্ষা করেন, আপনার কিছু যাবে আসবে। কিন্তু মানুষ না খেয়ে কিভাবে থাকবে? আপনার দলের নেতা কর্মীরা এদিকে সেদিকে একটা কিছু করে তারা এখন ভালো থাকবে, কিন্তু একটা সাধারণ জনগণ কেমন থাকবে? আপনি কি সেটা ভেবেছেন? জি, এই 1 মাস সরকার পার করলো, এখন এই সোনার হরিণ আর কতটুকু দূরে? এই এক মাসে কি জনগণের যতটুকু হতাশ হওয়ার কথা, তার চেয়ে জনগণ বেশি হতাশ কিনা? সংক্ষেপে যদি বলেন, শেষ করে ফেলবার বাড়াবো না অনুষ্ঠান। না, মানে ওই প্রজার সোনার হরিণটা আসলে আর পেতে কতদিন বাকি? না, সেটা আপনি পাখি কিনা পাবে কিনা সেটা নিয়েই তো এখন প্রশ্ন। ওটা নিয়ে আমার আশঙ্কা, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর আপনার যেভাবে আপনার গতি প্রকৃতি দেখা যাচ্ছে, এতে তো বোঝা যাচ্ছে না যে আপনি সোনার হরিণটা পাবেন। আর কত দূর এটা তো আর নাই, এটা নিরুদ্দেশে, মানে নিরুদ্দেশ হওয়ার পথে এটা। আর আপনি ওটা তো পাওয়ার কারণে ওই যে মানুষের যে আকাঙ্ক্ষাটা, আপনি একই কথাটা কতবার হবে আপনি বলেন, মানুষ শুনতে শুনতে তো ত্যক্ত বিরক্ত। এই যে এখন আপনার এই যে হান্নান মাসুদের কথা বলেন, আপনি এই যে আজকে একটা হাসনাত আব্দুল্লাহ বলেন, এদের এজ কত? 27 বছর 28 বছর তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে। এখন তারা যে পার্লামেন্ট মেম্বার হলেন, তারা যে ধারার রাজনীতিটা নিয়ে আসছে, মানুষ তো এটাকে নিচ্ছে। ওই যে আপনার খেজুরের হিসাব, ওই যে টাকার হিসাব, হ্যাঁ, এই যে আপনাকে এই যে যা পরিবর্তন যায়, তো মানুষ তো এখন চিন্তা করতেছে তাদের জেনারেশন বা আমরা যারা আছি, যারা তো আমরা তো এটাকে পুলকিত, সবাই জনগণ তো পুলকিত, ফাইন তো, আরে ওরা তো স্বচ্ছ আছে, ওরা তো এই কথা বলতেছে, ওরা তো সেই কথা বলতেছে। আপনি আসিফ মাহমুদ সজীবের কথা বললো না যে 1000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, ভালো কথা, আপনি তো ও তো ব্যাংক হিসাব দিয়ে দিছে। এখন আপনি বলেন কেউ কি কারো টাকা নিজের কাছে রাখে নাকি? রাখে না। তাহলে আপনি তো সরকারে, আপনি তদন্ত করে বলি দেন যে না, সে যেটা দিছে, তার বোর হিসাব যেটা দিছে, বাপের অ্যাকাউন্ট যেটা দিছে, এগুলো ভুয়া, এটার বাইরে আমরা এটা পাইছি। তো খামাখা এখন আওয়ামী লীগের সুরে আওয়ামী লীগের তারা কেন, এনসিপি ছেলেরা কেন শত্রু? কারণ তারা মনে করে বিএনপি তাদেরকে তাড়াইতে পারেনি, জামাত তাদেরকে তাড়াইতে পারেনি, তাদেরকে তাড়াইছে এনসিপি। এই কারণে তারা দেখবেন যে কি এদের বিরুদ্ধে কথা বলে। এই দেখবেন আনিস আলমগীররা, মাসুদ কামালরা, মানে সব সময় শুধু এনসিপি টার্গেট, ওই এনসিপি। হ্যাঁ, টার্গেট হলে এনসিপি। এনসিপি, আমি একটা কথা একটাকে আমি বলি, 1 মিনিট সময় দেন আমাকে। আমি এখানে বলি, এনসিপি তো বিকল্প কোনো অপশন ছিল না জামাতের সাথে যাওয়া ছাড়া। এই যে যারা টকশোতে এই কথাটা উঠায় না, তাদের জীবনের নিরাপত্তা, এখনই আপনি তাদেরকে নিরাপত্তা দেওয়া, জুলাই সনদ নিয়ে এত কথা উঠতেছে, এবার যদি তারা একা থাকতো, আপনি একা করে দিতেন। এটা তো কৌশল, তাদেরকে পাম দিয়ে ফুসলিয়ে, আরে তারা একা নির্বাচন করতো, জামাতের সাথে কেন গেছে, 11 দলের সাথে কেন গেছে, তারা বহু সিট পাইতো, বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে ভরাই ফেলতো। আরে এগুলাতে তো কাছাকাছি থেকে, অনেক সান্নিধ্য থেকে আমি কাজ করেছি, অনেক ক্লোজলি কাজ করার আমার সুযোগ হয়েছে। সুতরাং যদি এই সুযোগের ভিতরে আমরা জানি যে এনসিপি, ওইখানে গেলে এনসিপি যে কোনো একটা, এনসিপি প্রথম একটা
বিএনপির প্রথম ব্যর্থতাই তো হলো এটা। বিএনপি কেন এনসিপি কে ধারণ করতে পারে নাই বলেন আপনি আমাকে। তাহলে বিএনপি এনসিপি কে ধারণ করতে পারে নাই, যেমন ফর এক্সাম্পল বিএনপি যদি এনসিপি কে ধারণ করতে, তাহলে ঢাকা ৮ আসন নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে চাইতো, তাহলে মির্জা আব্বাস কে বাদ দিতে হইতো। তো বিএনপির এরকম অনেক নেতার সাথে মিলবে না, বিধায় তারাও বিএনপি নীতি নির্ধারককে এনসিপির সাথে জোট করতে দেয় নাই। তাহলে এনসিপি তো আর আওয়ামী লীগকে হটাইয়া আওয়ামী লীগের সাথে যাবে না, এক। তাহলে বিএনপির সাথে তারা যাওয়ার চেষ্টা করছে, বিএনপি তাদেরকে অ্যাকোমোডেট করার, ধারণ করার তাদের সুযোগ, মানে তাদের সে মানসিকতা ছিল না। তারপরে তো তাদেরকে বাস্তবে একটা বড় গাছের ছায়ার নিচ্ছে, তাহলে তার কাছে অল্টারনেটিভ ছিল কি আর জামাত। কিন্তু তারা তো প্রথম থেকেই জামাতের সাথে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না, তাহলে তাদেরকে জামাতের সাথে যেতে ঠেলে দেওয়া হয়েছে। এখন এতে লাভ কি হয়েছে? তাদেরকে একটা রাজনৈতিক বয়ান তৈরি করা যাবে, ওরা রাজাকারের নাতিপুতি, জামাতের নাতিপুতি, এখন ওদেরকে এই ট্যাগ দিলে দেন, এখন তাদের আবার বয়ান তৈরি করে। এখন নাহিদে ডাক দেখ শহীদ মিনারে লোক আসবে? আসবে না, বলে না এসব কথা, আসবে না তো, আমিও বললাম। আর নাহিদ এত পাগল না, এবার তো আবার যখন এই ধরনের আন্দোলন ডাক আসবে, দেখেন আপনি আবার কারা তৈরি হইতেছে, সেটা এখনো তারা চোখে দেখতেছে না। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, কিন্তু আর একটা, হ্যাঁ, তারা আরেকটা তৈরি করতেছে। তারা জানে যে আমাদেরকে রাজাকারের ওই নাতিপুতি বলি হাসিনার মতো আমাদের উপরে কোণঠাসা করবে, হ্যাঁ, সুতরাং আমাদেরকে আরেকটা লেয়ার তৈরি করতে হবে। তারা আরো 2টা লেয়ার তৈরি করার কাজেই আছে। জুলাই ওরাই তখন আবার তারা যারা জামাতের সাথেও নাই, বিএনপির সাথেও নাই, আওয়ামী লীগের সাথেও নাই, তারা দেখবেন যে তখন আবার শহীদ মিনারে একই ধরনের ডাক আসতেছে, বা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একই ডাক আসতেছে। তো ওরা রাজনীতি বুঝে গেছে, শিখে গেছে, আরো করতে করতে আরো শিখবে। আর তাদের সাথে যদি ভালো লোকদের পরামর্শদাতারা থাকে, তারা তাদেরকে বুঝাবে যে তোমরা যেহেতু এখন একটা পক্ষ হয়ে গেছো, তোমাদের টাকা এখন মানুষ আসবে না,